প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের এবিটিএ 2024-25 সালের টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের 222 নম্বর পেজে যে বিভাগ গয়ে 3-এর দাগের 2 নম্বরের কোশ্চেনগুলি আছে তা আলোচনা করব। আগের পেজের অ্যান্সারগুলি দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। প্লেলিস্ট চেক করলে পাবে বা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। আর এইভাবেই আমি খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও দিয়ে দেব, তাই তোমরা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিও পাওয়ার জন্য। দেখো, আমি আগের দিন শেষে 2টি কোশ্চেন দিয়েছিলাম তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। প্রথম কোশ্চেন ছিল প্রাণী কোষে কোন প্রকার মাইটোসিস সম্পন্ন হয়। দেখো, একজন অ্যান্সার দিয়েছে অ্যাস্ট্রাল মাইটোসিস, ঠিকই দিয়েছে। তারপরের কোশ্চেন আছে যে নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। এটাও ঠিক অ্যান্সারই দিয়েছে। 4এরটা হবে, দেখো কুঞ্চিত আমরা জানি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেহেতু ছোট আর হবে, আর হলুদ যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই বড় আই দিয়েও হবে, আবার বড় আই ছোট আই দিয়েও হবে। চলো এবার পরের যে কোশ্চেন আছে প্রথম থেকে তা আলোচনা করছি। প্রথম কোশ্চেন আছে, এক ব্যক্তি কাছের বস্তু স্পষ্ট দেখতে পেলেও দূরের বস্তু স্পষ্ট দেখতে পান না, কারণ ব্যক্তির কাছে বস্তু স্পষ্ট দেখতে পেলেও দূরের বস্তু দেখতে পান না মায়োপিয়া রোগের কারণে অক্ষিগোলকের আকার পরিবর্তিত হয়ে লম্বাটে আকার ধারণ করলে আর লেন্স অত্যন্ত বেশি উত্তল প্রকৃতির হয়ে গেলে। প্রতিকার বলতে অবতল লেন্সযুক্ত অর্থাৎ নেগেটিভ পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে, মানে মাইনাস পাওয়ার। এরপরের আছে হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য বিষয় কী দিয়ে দেওয়া ছিল, তাই আমি সেই বিষয় অনুযায়ী দিয়েছি। কাজের প্রকৃতি, হরমোন রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে আর স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়ক রূপে। কাজের গতি হরমোনের মন্থর অর্থাৎ আস্তে আস্তে করে, আর স্নায়ুতন্ত্র দ্রুত গতিতে কাজ করে। ক্রিয়াস্থান হরমোন উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদেহ উভয়েই কাজ করে, আর স্নায়ুতন্ত্র কেবলমাত্র প্রাণীদেহেই কাজ করে। পরিণতি, কাজের শেষে ধ্বংস হয়ে যায় হরমোন, কিন্তু স্নায়ুতন্ত্র কাজের শেষে ধ্বংস হয় না। এরপর আছে যে কোন হরমোনটা এই কাজের সাথে যুক্ত। রক্তে শর্করার মান হ্রাস করে ইনসুলিন হরমোন, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে থাইরক্সিন হরমোন, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে জিব্বেরেলিন হরমোন, আর ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে লিউটিনাইজিং হরমোন। এরপর দেখো 4 কোশ্চেন আছে মাছের গমনে যেভাবে মায়াটম পেশি কাজ করে। এই কোশ্চেনটা আগে অনেকবারই ছিল, তাই আমি আর বেশি কিছু বলছি না, তোমরা এখান থেকে দেখে নিও বা আগের ভিডিও থেকে দেখে নিও। এরপর ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক। কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম উৎপন্ন হয়। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি। ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত। ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশটাই হচ্ছে জিন। অর্থাৎ নিউক্লিয় জালকের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আর ডিএনএর একটা নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে। এরপর 6 আছে মানুষের বৃদ্ধিকালে বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্য। বৃদ্ধির হার দ্রুত হয়, যৌন হরমোনের প্রভাবে জননাঙ্গের বৃদ্ধি শুরু হয়, আর গ্যামেট উৎপাদন শুরু হয়। এরপর আছে কোষচক্রের নিয়ন্ত্রণ হিসেবে চেকপয়েন্টের গুরুত্ব। বিভাজন দশায় প্রবেশকারী কোষের ডিএনএ, আরএনএ ও প্রোটিন ত্রুটিপূর্ণ হলে কোষটি চেক পয়েন্টে বাধাপ্রাপ্ত হয় এবং পরবর্তী বিভাজন দশায় প্রবেশ করতে পারে না। দ্বিতীয়ত, মাইটোসিস দশায় বেমতন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে চেক পয়েন্ট কোষ বিভাজন বন্ধ করে দেয়। চেক পয়েন্টে কোনো ক্ষতিগ্রস্ত কোষকে বিভাজন দশায় প্রবেশ করতে না দিয়ে ক্যান্সার রোগের সম্ভাবনা কমিয়ে দেয়।
এখানে আমি 3টি পয়েন্ট দিয়েছি, তোমরা যদি 2টি পয়েন্ট দিতে চাও তাহলে 3 নাম্বারটা অবশ্যই দেবে, আর প্রথমটাও দিলে ভালো হয়। এরপর আছে কোনো দম্পতি তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত শতাংশ। এখানে ক্রসটা আমি দিয়ে রেখেছি, তোমরা দিলে ভালো হয়, না দিলেও চলবে। দেখো যে মাতার এক্স এক্স থেকে 2টি গ্যামেট হচ্ছে, এক্স গ্যামেট, আর পিতা থেকে 2টি এক্স আর ওয়াই গ্যামেট। আর মাতার একটা এক্স গ্যামেটের সাথে পিতার এক্স গ্যামেট মিলে কন্যা হয়, আর মাতার একটা এক্সের সাথে পিতার ওয়াই গ্যামেট মিলে পুত্র হয়। অর্থাৎ এখানে কন্যা বা পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা 50%। মানে কোনো দম্পতির পুত্র হওয়ার সম্ভাবনাও 50% আর কন্যা হওয়ারও 50%। যেহেতু প্রতিটি শিশু জন্মগ্রহণের জন্য স্বাধীন, তাই কোনো দম্পতির আগে কটি সন্তান আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা যত সন্তানই থাক না কেন, পরের সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করবে না। প্রতিটি গর্ভাবস্থায় সন্তান পুত্র বা কন্যা হবার সম্ভাবনা 50%ই থাকবে। অর্থাৎ কোনো দম্পতির তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা 50%ই হবে। এরপর আছে একজন বর্ণান্ধ বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষের পুত্র সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা। বর্ণান্ধ রোগের বাহক মহিলা আর স্বাভাবিক পুরুষের মধ্যে ক্রস করানো হয়েছে। দেখো, স্বাভাবিক প্রকট জিন হচ্ছে XC+ দিয়ে ডিনোট করা আছে, আর বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন XC দিয়ে ডিনোট করেছি। বাহক মানে আমরা জানি সংকর অবস্থায় থাকবে, অর্থাৎ একটি স্বাভাবিক আর একটি বর্ণান্ধতার জন্য দায়ী, অর্থাৎ XC+ XC, আর স্বাভাবিক পুরুষ হচ্ছে XC+ আর ওয়াই। এখান থেকে দেখো মহিলা থেকে 2টি গ্যামেট দুরকম হচ্ছে XC+ আর XC, স্বাভাবিক পুরুষ থেকে XC+ ওয়াই। এরপর ক্রস করে সাইডে দেখো বক্স চেকার বোর্ডে দেওয়া আছে। এবার এখানে যেহেতু পুত্র সন্তান চেয়েছে, তাই শুধু যদি তোমরা লেখো যে পুত্রদের মধ্যে 50% বর্ণান্ধ হবে, সেটা লিখলেও চলবে ফলাফলে, আর চেকার বোর্ডটাও দেখাতে হবে। এরপর 10-এর দাগের কোশ্চেন আছে শঙ্কর মটর গাছের বিশেষত্ব। শঙ্কর মটর গাছে সবসময় এক বা একাধিক বিপরীত ধর্মী বিশিষ্ট মানে ধর্মী বৈশিষ্ট্যটা অবস্থান করে। আর শঙ্কর মটর গাছের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য 2টি ভিন্ন ধর্মী অ্যালিল উপস্থিত থাকে। শঙ্কর মটর গাছে প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায় আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না। শঙ্কর মটর গাছে যখন গ্যামেট উৎপাদন হয় তখন 2টি জিন বা ফ্যাক্টর মানে যেগুলো আলাদা ছিল ভিন্ন ধর্মী, সেইগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এরপরের কোশ্চেন আছে জীবের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত উপাদানের গ্যাসগুলি অনুপাত কত। এখানে উপাদানগুলি হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, আর এদের অনুপাত হচ্ছে 2:2:1, অর্থাৎ হাইড্রোজেন 1। ফণিমনসা গাছের মরু অভিযোজনে 2টি বৈশিষ্ট্য: মূল, প্রধান মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে জল শোষণ করার জন্য এবং মূলের কোষে বড় বড় কোষ গহ্বর বর্তমান, ফলে মূলের জল শোষণ ক্ষমতা বেশি হয়। অর্থাৎ মূলটা অনেক দূর পর্যন্ত মাটির গভীরে প্রবেশ করে আর মূলের কোষে বড় বড় কোষ গহ্বর বর্তমান। পাতা, বাষ্পমোচন হ্রাসের জন্য ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যা এদের আত্মরক্ষাতে সাহায্য করে। এরপর আছে একটি বনাঞ্চলে অবস্থিত একটি মাত্র জলাশয়কে কেন্দ্র করে সেখানকার প্রাণীদের মধ্যে যে সংগ্রাম দেখা যাবে। একটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। বনাঞ্চলে একটি মাত্র জলাশয় থাকায় জলপানির জন্য বা জলজ প্রাণীদের বাসস্থানের জন্য একই প্রজাতিভুক্ত 2 বা ততোধিক জীবের মধ্যে আন্তঃপ্রজাতি জীবন সংগ্রাম দেখা যাবে। আর আন্তঃপ্রজাতি সংগ্রামও দেখা যাবে, অর্থাৎ এই জলাশয় এবং জলজ প্রাণীদের বাসস্থানের জন্যই ভিন্ন প্রজাতির জীবদের মধ্যেও আন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা যাবে। এরপর আছে
ইলিশ মাছের বিপন্নতার কারণ ও তার প্রতিকার। ইলিশ মাছের বিপন্নতার কারণ অতিরিক্ত চাহিদার জন্য অতিরিক্ত পরিমাণে সংগ্রহ আর অতিরিক্ত হারে নদীর জল দূষিত হয় ইলিশ মাছের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। প্রতিকার হিসেবে আইন প্রণয়নের মাধ্যমে ইলিশ মাছের অতি আহরণ মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আর কলকারখানার অপরিশোধিত বিষাক্ত বর্জ্য সরাসরি নদ নদী বা উপকূলীয় এলাকায় এলাকার জলে না ফেলে পরিশোধনের পর ফেলতে হবে, এর মাধ্যমে যাতে জল দূষণের হারটা কমানো যায়। এরপর দেখো আছে কয়েকটি দেওয়া আছে তার ক্ষতিকারক প্রভাব বলেছে। গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যাকে বিশ্ব উষ্ণায়ন বলে। এসপিএম। ভাসমান সূক্ষ্ম কণা মানুষের নাক, কান, গলা, চোখ ও ফুসফুসের নানা রোগ সৃষ্টি করে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার। বিভিন্ন প্রকার রাসায়নিক সার যা কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয় তা বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে মেশে ও জলকে দূষিত করে। অভঙ্গুর রাসায়নিক কীটনাশক। অভঙ্গুর রাসায়নিক কীটনাশক খাদ্য শৃঙ্খলের মধ্যে জীবকোষে সঞ্চিত হয়ে জৈব বিবর্ধন ঘটায়, মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস করে, ক্যান্সার সৃষ্টি করে। নাইট্রোজেন সংবন্ধনে স্বাধীনজীবী ও মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যেমন অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি বাতাসের মুক্ত নাইট্রোজেন নিজ দেহে আবদ্ধ করে এবং এরা মারা গেলে এদের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত যৌগগুলি মাটিতে মিশে যায়। মিথজীবী ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম মুক্ত নাইট্রোজেন গ্রহণ করে নিজের দেহে আবদ্ধ করে এবং এদের মৃত্যুর পর নাইট্রোজেন যৌগগুলি উদ্ভিদের গ্রহণযোগ্য লবণ রূপে সরাসরি মাটিতে মিশে যৌগগুলি উদ্ভিদ দেহে হবে। দেখো এখানে এটা উদ্ভিদের দেহে গ্রহণযোগ্য লবণ রূপে সরাসরি মাটিতে মিশে এটা হবে। এরপরে শেষ কোশ্চেন, মানব সভ্যতা বিকাশে দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা। কৃষিক্ষেত্রে জৈব কীটনাশক উৎপাদন। বর্তমান পরিবেশ বান্ধব কীটনাশক উৎপাদনে জীববৈচিত্র্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া থেকে থুরিনজিন নামক জৈব কীটনাশক উৎপন্ন করা হয়। এছাড়া নিম গাছ থেকেও করা হয়, সেটাও দিতে পারো। ঔষধ শিল্পে রোগ নিরাময়ে অনেক জীবনদায়ী ওষুধের উপাদান বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী থেকে সংগ্রহ করা হয়, যেমন সিনকোনা থেকে প্রাপ্ত কুইনাইন ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়া তোমরা আরও অন্য উদাহরণ আছে তাও দিতে পারো, যেমন সর্পগন্ধা থেকে রেসারপিন ইত্যাদি, এগুলোও দিতে পারো। এরপর দেখো আজকের জন্য আমি একটা কোশ্চেন রেখেছি, তোমরা প্লিজ কমেন্ট করে উত্তর দিও, তাহলে তোমরা কেমন প্রিপারেশন নিচ্ছ নিজেরাও বুঝতে পারবে এবং আমিও বুঝতে পারবো। দেখো বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি কেমন ছিল? এক, সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ, সমুদ্রের জলে ঠান্ডা ঘন স্যুপ, নদীর জলে ঠান্ডা ঘন স্যুপ আর মাটির তলার জলে তপ্ত ঘন স্যুপ। তোমরা কমেন্ট করে জানিও। পরের পেজের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব, তোমরা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে খুঁজে পাও ভিডিও দেওয়ার সাথে সাথে। চলো তাহলে আজ এই পর্যন্তই।